আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে নুসরাত সুজানা। উন্নতির দিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি। ফেনী, নোয়াখালী, কুমিল্লায় পানি কমার সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এসব এলাকায় এখনও পানিবন্দী দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণের জন্য চলছে হাহাকার। খাবার ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি কবলিত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। কিছুটা উন্নতির দিকে দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি, তবে এখনো পানিবন্দী এইসব এলাকার লাখ লাখ মানুষ। কমতে শুরু করেছে ফেনীর বিভিন্ন উপজেলার বন্যার পানি। গত কয়েকদিনে কমেছে অন্তত 2 ফুট। ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীতে এখনো পানিবন্দী দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। পানিবন্দী কিছু কিছু মানুষ আছে, আর ত্রাণের প্রত্যন্ত অঞ্চলে এখনো পৌঁছতে পারতেছে না। ঘরের ভিতরে ধরেন 2 ফুটের উপরে হয়েছে পানি, কারণ আমরা আগদিরে দিয়ে যাই আশ্রয় রয়েছি। মাটি ঘরের অর্ধেক থেকে নামে গেছে, আমি এখন বড় অসুবিধাতে আশ্রয়। এখনো অপরিবর্তিত কুমিল্লার বন্যা পরিস্থিতি। 14টি উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে। এখনো বুড়িচং উপজেলার গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কিছু এলাকায় পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। জেলার 198টি আশ্রয় কেন্দ্রে প্রায় 30,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এরই মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। দুর্গতদের সেবা দিতে 66টি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসক। নোয়াখালীতেও কমছে বন্যার পানি। সদর, মাইজদি সহ বন্যা কবলিত 8 উপজেলায় অনেক এলাকায় এখনো হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি আছে। পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। চতুর্দিকে ত্রাণ আসতেছে, এই ত্রাণগুলো তো আপনার সঠিকভাবে বন্টন হতেছে না। কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে চাঁদপুরের বিভিন্ন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। হাতের মাঠে ঘাটে ধান পান যা গেছে সব তো শেষ। বাড়িঘর দুয়ারে পানি এখনো ভিতরে ঢুকুনো ভিড়ে পর্যন্ত পানি ঢুকে গেছে। কুমিল্লা জেলার মাঝামাঝি হওয়াতে, বর্ডার এলাকা হওয়াতে এলাকায় কেউ ওইভাবে আসতেছে না। তো হইলো মেন রাস্তার মধ্যে এইটুক পানি, আর আমরা বাড়ি থেকে বাইরেতে আমাদের কোমর পর্যন্ত পানি। এখন মাঠের আপনারা দেখছেন ধান কাটে আনছি, কোনো কিছু নাই। এখন জ্বালা ফালাইছি, জ্বালাও নাই। এদিকে কমতে শুরু করেছে মৌলভীবাজারের বন্যার পানি। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। জুবাইর রাজিন, আরটিভি। দর্শক, ফেনীর অবস্থা জানাতে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আজাদ মালদার। আজাদ, ফেনীতে দুর্গতদের পুনর্বাসনে কি উদ্যোগ দেখছেন এবং কোন কোন এলাকায় বর্তমানে পানিবন্দী লোকজনের সংখ্যা বেশি? যে আসলে ফেনীর বন্যার পরিস্থিতির অনেক উপজেলার উন্নতি হয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো দাগনভূঞাতে গত 7-8 দিন পর্যন্ত পানি, এই পর্যন্ত 2 থেকে 3 ফুট পানি কমেছে, কিন্তু এখনো বাড়িঘরে হাঁটি পরিমাণ পানি। এখন মানুষ দৃশ্যত পানিবন্দী অবস্থা মানবতা জীবনযাপন করছে। আমি এখন দাঁড়িয়ে আছি দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে মরহুম এসাক রহমতুল্লাহ মালানা এসাক সাহেব রহমতুল্লাহ এই সড়কে, এটা এসাকি এতিমখানা সড়ক বলে চলে। এখানে এখন পর্যন্ত 1 হাঁটু পানি। এটা খুব ব্যস্ততম সড়ক। আমি যদি সকালবেলা কিছু চিত্র তুলে ধরেছি, সেটা হলো এই ফেনী বসুরহাট আঞ্চলিক মহাসড়কের উপরে এখনো 1 হাঁটু পানি। তো এখানে আমি যতটুকু আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় অনেক এলাকা পানিবন্দী মানুষ আছে, লাখ লাখ লোক এখনো আটকা পড়ে আছে। তারা খাদ্যদ্রব্য পাচ্ছে না, তাদের তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে এবং চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। অনেকে এখানে মহামারী এবং ডায়রিয়া শিশুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। অনেকে আবার এখানে প্রায় 25-30 জন আবার হাসপাতালে সাপের কামড়ে এখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখানে এই পর্যন্ত প্রায় 15 থেকে 20 জন মরদেহ উদ্ধার করা হয়েছে, যদিও এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি এবং অনেকেই এখনো পরিবারের সন্ধানও পায়নি। এখানে আপনাকে জানিয়ে রাখি যে এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা, তারা তাদের পরিবার পরিজন নিয়ে বিশেষ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে, কারণ তারা কোনো যোগাযোগ করতে পারছে না। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, অনেক জায়গায় নেটওয়ার্ক নেই এবং
মোবাইল সংযোগ বিচ্ছিন্ন থাকা, তারা পরিবার পরিজনের সাথে যোগাযোগ করতে পারছে না। তাছাড়া এখানে এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে এখানে 1000 কোটি টাকা লোকসানের ভোগান্তি হচ্ছে। প্রায় 1000 কোটি টাকা তো কৃষি খাতে আপনার লোকসান হয়েছে বলে আমাদেরকে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে এ পর্যন্ত প্রায় 65,000 গবাদি পশু মারা গিয়েছেন, প্রায় 3 থেকে 4 লাখ হাঁস মুরগি মারা গিয়েছেন। ক্ষতির কথা বলতে গেলে এখানে কয়েক হাজার কোটি টাকা। এখন পর্যন্ত মানুষ 1 সপ্তাহ পর্যন্ত পানিবন্দী অবস্থা আছে। সবচেয়ে বেশি করুণ অবস্থা হয়েছে দাগনভূঞা উপজেলাতে। এখানে অনেকে এখন পর্যন্ত প্রায় লাখের উপরে মানুষ আটকা পড়ে আছে এবং প্রায় 70 থেকে 80,000 লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার সংকট দেখা দিয়েছে, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার। তো এখানে আসলে ওভারঅল ফেনীর পরিস্থিতি বলতে গেলে খুব মর্মান্তিক এবং বেদনাদায়ক। এখানে মানুষের আসলে কষ্টের সীমা নাই। এখানে সবচেয়ে বড় দুর্ভোগ হলো মুসাফুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে এখানে জোয়ারের পানি, সাগরের পানি এখানে লোকালয়ে প্রবেশ করছে, যার কারণে এখানে পানি নামতে আরো সময় লাগবে। এটা আরো দীর্ঘমেয়াদী হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে এই যে বন্যা পরিস্থিতি যদি আরো দীর্ঘমেয়াদী হয় তাহলে দুর্ভোগের সীমা নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজানা, ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরের বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সুজানা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে ধীরগতিতে বন্যার পানি কমতে শুরু করলেও সে সাথে পাল্লা দিয়ে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে এবং অনেক প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ না পৌঁছানোর কারণে এই অঞ্চলগুলোতে খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট, সেই সাথে পয় নিষ্কাশন এবং রান্নাবান্না নিয়ে কিন্তু চরম বিপাকে রয়েছে এখানকার মানুষ। এছাড়া লক্ষ্মীপুরের 5টি উপজেলার প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় 30,000 যে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু যে 191টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। তবে এই মুহূর্তে অনেক এলাকার পানি কমতে শুরু করার কারণে তারা কিন্তু তাদের অনেক ওইসব এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা তাদের বাড়িতে তারা ফিরে যেতে শুরু করেছেন। গত 2 দিন টানা বৃষ্টি থাকলেও কিন্তু আজ এবং গতকাল থেকে যে রৌদ্রোজ্জ্বল দিনের আমরা দেখা পেয়েছি, এতে করে বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে বলে এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা আশা করছেন। এছাড়া কিন্তু লক্ষ্মীপুরে যে আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের যে ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে এবং এসব অঞ্চলে কিন্তু যে পানিবাহিত যে রোগ, সে রোগেরও কিন্তু প্রকোপ দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 66টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, তারা কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং তাদেরকে পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তারা সচেতন করছেন। এছাড়া আমি লক্ষ্মীপুরের যে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে বিভিন্ন এলাকার যে পানি কমতে শুরু করেছে। এছাড়া নদীর মূলচৌধুরী ঘাট যে স্লুইস গেট রয়েছে সেই স্লুইস গেটের নদীতে ভাটার সময় সেই গেটগুলো খুলে রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে যাতে ভাটার সময় যে পানিগুলো যাতে দ্রুত ওখান দিয়ে নেমে যেতে পারে। সুজানা, ধন্যবাদ। এদিকে দেশের সব প্রধান নদ নদীর পানি সমতলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। দুপুরে রাজধানীর পানি ভবনে সাংবাদিকদের তিনি বলেন, দেশের সব প্রধান নদ নদীর পানি সমতলে হ্রাস পাওয়ায় দেশের কোথাও নতুন করে বন্যা হবার সম্ভাবনা নেই। আগামী 48 ঘণ্টা পর্যন্ত এমন স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। আগামী 48 ঘণ্টায় দেশের কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই বলেও জানান তিনি। বর্তমানে দেশের সকল প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিগত 24 ঘন্টায় প্রায় সকল প্রধান নদ নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। বিগত 24 ঘন্টায় আমাদের দেশের পূর্বাঞ্চলীয় যে সকল জেলা অর্থাৎ মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ইত্যাদি জেলা বন্যা আক্রান্ত ছিল, সেই সব জেলাতে পানি বর্তমানে বিপদসীমার নিচে, প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচে এবং একই সাথে দেখা গেছে সকল নদীর পানি হ্রাস পেয়েছে। শুধুমাত্র মনু নদী মৌলভীবাজার পয়েন্টে গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়ে এখন স্থিতিশীল পর্যায়ে আছে এবং বিপদসীমার প্রায় 1.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার অন্যান্য প্রসঙ্গ। গত 15 বছরে গুমের ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে গুম খুনের শিকারদের স্বজনরা। গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার শাস্তিও চায় তারা। এরই মধ্যে গুমের মতো ঘটনা থেকে সব নাগরিকের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে সই করেছে বাংলাদেশ।
মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। শিশুদের এই কান্না যেন থামার নয়, কারণ জন্মের পর এরা পায়নি বাবার আদর। কেউ 5 বছর, কেউ 10 বছর ধরে মায়ের সাথে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেও পায়নি বাবার খোঁজ। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন। আমার ভাইটা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমাদের বাবা ফিরে আসবে। স্বামীহারা স্ত্রীর যন্ত্রণাও কম নয়। স্রোতের বিপরীতে শিশু সন্তান নিয়ে লড়াই করে ক্লান্ত অনেকে। নতুন করে দেশ স্বাধীন হলেও ফেরেনি প্রিয়জন, সেই আক্ষেপ তাদের। আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায়, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই। প্রত্যেকটা র্যাবের হেডকোয়ার্টার সহ র্যাবের যে সেল প্রত্যেকটাতে একটা করে আয়নাঘর আছে। আমরা এভাবে 11টা বছর এভাবে রাস্তায় দাঁড়িয়ে আর কাটতে চাই না। রাজনৈতিক মতের অমিলের কারণে গত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে ঘটেছে অসংখ্য গুমের ঘটনা। গুম হওয়া পরিবারের কান্না করার অধিকারটুকু হরণ করা হয়েছে অনেক সময়। গুমের জাল ছিঁড়ে যারা ফিরেছে, দুঃসহ জীবনের করুণ বর্ণনা ছিল তাদের কণ্ঠে। টাকা পয়সা সবকিছু নিল, নেওয়ার পরও আমাকে ছাড়েনি। সারাদিন তালবাহানা, নানান রকমের অত্যাচার, নির্যাতন। আমি প্রত্যেকটা মানুষের বিচার চাই। এটা আমি 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি বালিশের নিচে রেখে দিই। খুনি হাসিনার কাছে গেলে উনি বলে যে আমি দেখতেছি, তদন্ত করে দেখতেছি। প্রশাসনের দ্বারে দ্বারে অনেকবার ঘুরেছি। গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। আপনারা সেই গল্প শুনতে চান নাই? আপনাদের কাছে অনেক সময় মনে হয়েছে যে কোন নায়ক কোন নায়িকার সঙ্গে সংসার ভেঙে দিল, কাকে কার বাড়িতে ফিল্মি খেলো না, এই কার সাথে কার পরকীয়া হলো, এই নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন না। যারা এই গুম খুনের শিকার তার সাথে সাথে খেয়াল করেন কতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গেছে, হাজারের কাছাকাছি, হয়তো বেশি, এখনো জানি না। আমরা বলছি ওদেরও প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। গুম হওয়া প্রতিটি মানুষ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা হতবাগা পরিবারগুলোর। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে সরকারি মদদে 7 শতাধিক ব্যক্তিকে গুমের অভিযোগ রয়েছে, যার মধ্যে 78 জনের মৃতদেহ পাওয়া যায়। এখনও নিখোঁজ 150-র বেশি। তবে আশার কথা, জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। এতে গুম হওয়া ব্যক্তির স্বজনরা প্রতিকার পাওয়ার আশা করছে। মানবাধিকার কর্মীরা বলছে, সনদে সই করায় ভবিষ্যতে গুম সংস্কৃতির অবসান হবে। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। হাসিনা সরকারের আমলে এমন কান্না নিয়ে প্রায় দাঁড়াতে হয়েছে গুম হওয়া ব্যক্তি স্বজনদের। কেউ বাবা হারানোর বেদনায়, কেউ ভাই, কেউ বা নিখোঁজ স্বামীকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন। কিন্তু এসবের তোয়াক্কা করেনি ক্ষমতাচ্যুত সরকার। দেখা যায় গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিরোধী রাজনীতিতে জড়িত। 2013 সালের ডিসেম্বরে শাহিনবাগের বাসা থেকে গুম হন বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। ভাইকে না পাওয়ার বেদনা তাড়া করে ফেরে বোন সানজিদাকে। ভাইকে জীবিত দেখতে জিজ্ঞেস করতে, তোমাকে ধরে নেওয়ার পরে ওরা তোমার সাথে কি করছে অবশ্যই জানতে চাই। কেন অবৈধভাবে আমার ভাইকে ধরে নিয়ে যাবে? লিগালি হয়তো আমরা কোনো কেস বা আদার কমিশনের কাছে বিচারের জায়গাটা, সেই জায়গায় যাওয়ার জন্য শুরুটা দেখতে পাচ্ছি। চাঁদপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সন্তান এখনো বাবার পথ চেয়ে আছে। স্বৈরাচারের পতনের পর নতুন আশায় বুক বেঁধেছে ইমন ওমর। আওয়ামী লীগ খুব বেপরোয়া হয়ে গেছে, তোমাকেও গুম করতে পারে বা খুন করতে পারে, তুমি একটু সাবধান থাকো। তখন বাবা হাসি দিয়ে বলছে যে বাবার কোনো অপরাধ নাই, বাবা নামে কোনো মামলা নাই, বাবাকে কেন গুম করবে বা খুন করবে? তো আমি বলছি যে ওরা তো আর অপরাধীদের এগুলো চিন্তা করে না, তারা দেখে যে তোমাদের একটা অপরাধ, তোমরা জনপ্রিয় ব্যক্তি। মানবাধিকার সংগঠনের তথ্য মতে এখনো নিখোঁজ 150-র বেশি গুম হওয়া ব্যক্তি। তবে বৃহস্পতিবার সরকার জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করায় আশার আলো দেখছেন তারা। সরকার নিজে গুমের সাথে এত বেশি জড়িত ছিল যে তারা এটা র্যাটিফাই করতে চায়। আগের সরকার যেটা করেছে যে গুম হয়েছে এতবার বলার পরও কিন্তু তারা অস্বীকার করেছে, বলেছে যে গুম বলে কিছু নেই, আমাদের আইনে গুম বলে কিছু নাই। এই সংক্রান্ত যদি আইন হয়, সে আইনটার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে এবং সেই আইনের প্রয়োগ করে যে ভিকটিম আছে বা তাদেরকে একটা প্রতিকার এবং সহায়তা করবে এবং বিচার প্রাপ্তি নিশ্চিত করবে। আয়নাঘর কিংবা গোপন কারাগারগুলো ভেঙে দেওয়ার পাশাপাশি গুম হওয়া ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি মানবাধিকার সচেতন সবার। শাকিবুর রহমান, RTV,
ঢাকা। আওয়ামী লীগ আয়না ঘরের মতো অনেক নতুন শব্দে জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। আওয়ামী আমলে 700-রও বেশি মানুষকে গুম করা হয়েছে জানিয়ে এবারের গুম দিবসে তাদের বিচারের আওতায় আনতে শপথ নেয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে বলেন, ভারত সৃষ্ট বন্যায় মানুষ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। তবে বেগম খালেদা জিয়ার নির্দেশে বানভাসী মানুষের জন্য কাজ করছে দলীয় নেতাকর্মীরা। এরই মধ্যে সারা দেশে বিএনপির ত্রাণ তহবিলে 10 কোটিরও বেশি টাকা সংগ্রহ হয়েছে। আয়নাঘর নতুন শব্দ, এই আওয়ামী লীগ অনেক নতুন শব্দ বাংলাদেশকে উপহার দিয়েছে। প্রথম রিলিফ চুরি উপহার দিয়েছে, কালোবাজারি উপহার দিয়েছে, ব্যাংক লুট উপহার দিয়েছে, ভোট ডাকাতি উপহার দিয়েছে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী সাঈদ মুগ্ধ সহ সকল শহীদদের তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নীলফামারীর সৈয়দপুরের আবির হোসেন জয় ফিরতে চান স্বাভাবিক জীবনে। আন্দোলন চলাকালে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে তাকে আটক করে চালানো হয় অমানবিক নির্যাতন। দোষ স্বীকারের জন্য এনকাউন্টার সহ নানা ধরনের হুমকি দেয় পুলিশ, এমন অভিযোগ করেন ওই শিক্ষার্থী। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নীলফামারীর সৈয়দপুর থেকে মামুনা রশিদ মিঠুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। মাসখানেক ধরে অসুস্থ শরীর নিয়ে বিছানাবন্দি নীলফামারীর সৈয়দপুরের কলেজ শিক্ষার্থী আবির হোসেন জয়। মা সহ পরিবারের সদস্যদের দুশ্চিন্তা যেন কিছুতেই কাটছে না। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গেল 23 জুলাই সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয়। এ সময় হারিয়ে যায় পুলিশের একটি অস্ত্র। পরে এ ঘটনায় 26 জুলাই বাড়ি থেকে জয়কে আটক করে পুলিশ, নেওয়া হয় রিমান্ডেও। আমাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়, যাওয়ার পরে আপনার অমানবিক অত্যাচার করে। যখন আমি স্বীকারোক্তি দিচ্ছিলাম না, আমাকে মেনলি অস্ত্রের জন্য টার্গেটে নিয়ে এসেছিল, আর তারপর হচ্ছে জামাত শিবির এসবের জন্য। তো যখন আমি এসব স্বীকার করি না, পরবর্তীতে আমার বাসার লোকের উপর হুমকি আসে, মানে আমাকে হুমকি দেয় যে বাসার লোককে উঠে আনবে, আমার মা চাচি দাদি এদেরকে পতিতা বানাবে থানার মধ্যে। এ ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সন্তান নির্যাতনের বিচারের দাবি পরিবারের সদস্যদের। সরকারের কাছে আমি এটাই চাই, আমার সন্তান নিরপরাধ, তাকে নিয়ে যে নির্যাতন করা হয়েছে ওরকম যেন আর কোনো সন্তানকে না করে, কোনো মায়ের বুক যেন আর ফেটে না যায়। আমার সন্তানের প্রতিবাদের ইয়েটা ন্যায় বিচার আমি চাই, এবং আপনাদের মাধ্যমে যদি ন্যায় বিচার হয়ে থাকে তাহলে আমি আসলে মন থেকে খুশি হব। জয়ের ওপর পুলিশের এমন নির্মমতা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তার একটা ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎটা আজকে তাদের জন্য মেলান হয়ে গেল। আমি এইটার বিচার চাই। ও তো চোরও না ডাকাতো না, ওকে ধরলো কেন? সরকারের কাছে আমাদের এইটাই দাবি, আমরা ন্যায্য বিচার চাই। আবার তোরা খুলি দিল, এরা তো ঢুকে একদম তছনছ। আর ছেলেটাকে এমনভাবে হ্যান্ডকাপ লাগাইছি, মনে হয় যে এ কোনো দাগি আসামি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। আমরা কোনো নির্যাতন করি নাই, আমরা অস্ত্র যেটা হারিয়েছিল এই ব্যাপারে আমরা কিছু লোককে গ্রেপ্তার করেছিলাম, এটা সত্য, এবং আমরা কোর্টে চালানো দিয়েছিলাম। তবে কাউকে আমরা নির্যাতন করিনি না, আমরা তাকে 4 দিন রাখিনি, আমরা যথাযথ তাকে যেভাবে পেয়েছি আইনগতভাবে আমরা তাকে। কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নয়, মানুষের জানমাল রক্ষায় কাজ করবে পুলিশ, এমন প্রত্যাশা সৈয়দপুরবাসীর। জুবাইর রাজিন, RTV। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। মেঘালয় পুলিশ বলছে, পান্নার ময়না তদন্তের প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে। মরদেহ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন ইসহাক আলী খান পান্না। 26 আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ে পান্নার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। স্বস্তি মিলতে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। আলু, পেঁয়াজ বাদে বেশিরভাগ সবজির দাম নিম্নমুখী। বিক্রেতারা বলছেন, চাঁদাবাজি বন্ধ হওয়ায় কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত।
তবে বন্যায় পোল্ট্রি শিল্পের ক্ষতি হওয়ায় বাড়তে পারে মুরগির দাম, কমছে না আমদানি নির্ভর পণ্যের দামও। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। মোহাম্মদ রুবেল হোসেন 2 যুগের বেশি সময় ধরে রাজধানীর কাউরান বাজারে করেন কাঁচামালের ব্যবসা। 5 আগস্টের আগেও এই ছোট্ট দোকানটির জন্য প্রতিদিন চাঁদা দিতে হতো 500 টাকা। তবে বদলেছে দিন, যার সরাসরি প্রভাব পড়েছে বিক্রিত পণ্যের দামেও। আগে 500 খরচ ছিল, 500-600, এখন আর তো এই চাঁদা নাই, খরচও নাই। এটা ছিল 70, এখন বেশি 50, আর ওটা ছিল 50, এখন বেশি 40। পেঁপে ছিল 60 টাকা, বেশি 25 টাকা কেজি। 25 বছর কারণ বাজারে ব্যবসা করা রিঙ্কু মিয়াও বলছিলেন চাঁদাবাজদের ভয়ঙ্কর উৎপাতের কথা। সরকার পতনে যার সরাসরি প্রভাব পড়েছে পণ্যের দামে। পটল, পেঁপে, ঢেঁড়স, বেগুন, বরবটি, করলা ও কচুমুখির মতো সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 30 টাকা। কাঁচামরিচের দাম কেজিতে 50 টাকা কমে 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। আগে আমরা জোর করে মিছিল মিটিংও নিত, এমনকি আমরা টাকা পয়সা দিতে হইতো। এই যে এটা আমরা 80 টাকার নিচে বিক্রি করতে পারি না, এখন আমরা 50 টাকা বেচতে পারি। এটা এই যে টমেটো 120 টাকা কেজি বেশি, ভেন্ডি 40 টাকা 30 টাকা বেচতে পারি আমরা। তবে পেঁয়াজ ও আলুর দাম এখনো বাড়তি। মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। সিন্ডিকেটের দৌরাত্মে প্রভাব পড়েনি আমদানি নির্ভর নিত্যপণ্যের দামেও। সব মালের সরবরাহ ভালো আছে, দাম কমার কথা কিন্তু দাম কমতেছে না। যারা এলসি কারক, যারা আমদানি করে তাদের কাছে সব, তারা যদি দাম না কমায় খুচরা বাজারে দাম কমবে না। ব্রয়লার বেচতেছে 160 টাকা, আর কক্কা বেশি 30 টাকা 40 টাকা। আমার অনেক মুরগি মারা গেছে, বাচ্চা শর্ট, ওই জন্য দাম সামনে দিয়ে একটু বাড়ার একটা সম্ভাবনা আছে। তবে বাজারের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানান ক্রেতারা। তাগিদ দিচ্ছেন বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোকে নজরদারিতে আনার। এই যে কয়দিন আগে মরিচ 260 টাকা করে, 280 করে, আজকে বললাম 160 টাকা করে। মোটামুটি নাগালের ভিতরে আসছে, তারপরও জনগণ চাচ্ছে যে আরো একটু স্বস্তি আসুক। চালের বাজারটা ধরেন, মিল মালিকদের ধরেন, এই ধরেন আপনার সব জায়গা ধরেন। এই যে আপনার পোলট্রি যে দাম বাড়াই রাখে, এদেরকে ধরেন। আগে সাবান কেনা 35 টাকায়, এখন সাবান 70 টাকা। এত দাম তো হতে পারে না। রাজধানীর পাড়া মহল্লার বাজারগুলোতেও নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। দাবি একই পণ্য কাউরান বাজারের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে ওইসব বাজারে। সুমন তানভীর, RTV, ঢাকা। সদ্যবিদায়ী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধ পথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। এতে কমে যায় রেমিটেন্সের গতিপ্রবাহ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহ আবার হু হু করে বাড়ছে। এরই ধারাবাহিকতায় চলতি আগস্ট মাসের প্রথম 28 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 207 কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 24,800 কোটি টাকার বেশি। রেমিটেন্সের এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 45% বেশি। গত বছরের আগস্টে 28 দিনে রেমিটেন্স এসেছিল 143 কোটি 10 লাখ ডলার। ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে দুপুরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। আগামী 5 ও 8 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ভুটানের পরিবেশে তাদের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও জয়ের ব্যাপারে আশাবাদী ক্যাবরেরা শিশুরা। এই ম্যাচ দুটি দিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থার পরিবর্তন করতে যায় জামাল ভুঁইয়ারা। সদ্য সাফ অনূর্ধ্ব 20 জয়ী দলের সদস্য মিরাজুল ইসলাম ও শাকিল আহাদ তপু সহ ভুটানের বিপক্ষে জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ফুটবলারদের নিয়ে আশাবাদী কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা।